বাঙালির জাতিসত্তা দীর্ঘদিন লালিত হয়ে স্বতন্ত্র ধারায় প্রতিষ্ঠা লাভ করে বাঙালি জাতি। সেই লক্ষ্যে বাঙালি জাতি মুক্তির সোপানে দাঁড়িয়ে অনাগত ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় অনড় হয়ে ওঠে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির জাতিসত্তা স্বাতন্ত্র্যবোধ চিরতরে মুছে দিতে ষড়যন্ত্রে মেতে ওঠে। ষড়যন্ত্র বাস্তবায়িত করার হীন প্রচেষ্টায় গোপনে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আসতে থাকে পূর্ব বাংলায়। তারপর 1971 সালের 25শে মার্চ গভীর কালো রাতে অপারেশন সার্চ লাইট নামে বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে হানাদার বাহিনী। শুরু করে গণহত্যা, রক্তাক্ত হয় বাংলা আর বাঙালি। বাঙালি জাতি তার স্বদেশের বুকে এমন বর্বরচিত নৃশংস হত্যাকাণ্ড দেখে হতবাক হয়ে পড়ে। এমন সময় চট্টগ্রামের কালুরঘাটস্থ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সেনানী মেজর জিয়াউর রহমানের দীপ্ত কণ্ঠে ইথারে ইথারে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা। প্রতিধ্বনিত হয় আকাশে বাতাসে, দোলে ওঠে বঙ্গোপসাগরের উত্তাল ফেনিল তরঙ্গমালা। বিদ্রোহী হয়ে ওঠে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা। জেগে ওঠে বীর বাঙালি, হাতে তুলে নেয় তীর, ধনুক, লাঠি, সরকি, বল্লম। এক নালা দুনালা বন্দুক হাতে ঘর থেকে বেরিয়ে আসে জাগ্রত স্বাধীনতাকামী জনতা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিদ্রোহী বাংলা, বিদ্রোহী বাঙালি। ঘরে ঘরে গড়ে তোলে দুর্গ, গড়ে তোলে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র। দিনাজপুর অঞ্চলের মানুষ সহজ সরল শান্ত স্বভাবের, কিন্তু 71-এ হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই এলাকার মুক্তিকামী মানুষ। দিনাজপুর রংপুর সামরিক বাহিনীর সেক্টর হেডকোয়ার্টার্স ছিল দিনাজপুর শহরের কুঠিবাড়িতে। সেক্টর কমান্ডারের দায়িত্বে ছিলেন অবাঙালি কর্নেল তারেক রসুল কুরেশি। অবাঙালি কর্নেল তারেকের নির্দেশে 26 মার্চ সকাল 11টায় কারফিউ জারি করা হয় দিনাজপুর শহরে। দিনাজপুর শহরের পরিস্থিতি রীতিমতো থমথমে হয়ে ওঠে। শহরবাসী হয়ে পড়ে গৃহবন্দী। সেই সাথে বাঙালি ক্যাপ্টেন নজরুল হক ও জেলা প্রশাসক ফয়েজউদ্দিন আহমদকে সার্কিট হাউসে নজরবন্দি করে রাখা হয়। টেলিফোন লাইন বিচ্ছিন্ন করা হলে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। সব দিক থেকে দিনাজপুর হয়ে ওঠে এক অবরুদ্ধ শহর। পাঞ্জাবি পাঠান সৈনিকেরা অস্ত্র কাঁধে ঝুলিয়ে টহল দিতে থাকে সারা শহরে। হত্যা করে নিরাপরাধ আর নিরস্ত্র জনগণকে। জনসাধারণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এই বিপদসংকুল অবস্থায় প্রতিরোধ এগিয়ে আসেন ইপিআরের সাধারণ সৈনিকরা। লেফটেন্যান্ট কর্নেল নুরুজ্জামান সাহেব আমাদের 7 নম্বর সেক্টর কমান্ডার খুব সকালে আমাদেরকে হুইসেল বাজাই দিল যে যত সৈনিক তোমরা আসো মুক্তিযোদ্ধা ফলিন হও। আমরা ফলিন হইলাম। তখন উনি বললেন যে জীবন দেওয়ার জন্য কে কে রাজি আসো, এক কদম আগে আসো। আমিও কিন্তু এক কদম আগে হয়ে গেলাম। দেশের জন্য জীবন দিব, খুশির ব্যাপার। গাড়ি আসলো, আমাদেরকে টান দিয়ে মহদীপুর সোনা মসজিদ নিয়ে গেল। আমাদের ডিফেন্স হলো মহদীপুর সোনা মসজিদ, মানে বাংলাদেশের বাউন্ডারি, একটা বাউন্ডারি আছে, পাড় বাঁধানো আছে তার এই পাশে, আর ওই পাশে তো কোলাবাড়ি কানসাট, এবং ওদের ডিফেন্স ছিল কোলাবাড়ি কানসাট। ওটা চাঁপাইনবাবগঞ্জের আন্ডারে হবে পাঞ্জাবিদের। ভীষণ মানে সিরিয়াস ডিফেন্স। 11 জন ডিটেল করলেন ক্যাপ্টেন সাহেব। আমরা গ্রেনেড নিলাম, স্ট্যান্ড গান নিলাম, রাইফেল নিলাম, শর্ট হাতিয়ার নিলাম, যে গেরিলা তৎপরতায় যেটা যুদ্ধ করা যায়। আর আমরা যে জায়গায় গেছি ওখান থেকে মনে হয় 1-1.5 কিলোমিটার দূরে কিন্তু কানসার্টের ডিফেন্স। 2 সাইড দিয়ে আমাদেরকে অ্যাটাক, গোল 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 করে ফায়ার করতেছে, আসতেছে, ফায়ার করতেছে, আসতেছে। মাঝখান দিয়ে আমরা কিন্তু পালায় আসতেছি। এতে করে 11 জনের ভিতরে 9 জন উইন্ডেড হইল। দুপুরের দিকে একটা আমাদের উপরে হামলা হয়েছিল, বিরাট গোলাগুলি। রাস্তার ওই পাশে দিনাজপুর থেকে আসার
একটা ডিফেন্স, আর এই পাশে বিরল থেকে আসার একটা ডিফেন্স, আর ওই যে আমবাগানটা ওখান থেকে কালা কালা ডাংরি পরে আমাদের উপরে ফায়ার করতেছে। আমি আর কফিল উদ্দিন ইপিআর আর একজন সাধারণ মুক্তিযোদ্ধা খুব মানে এলএমজি দিয়ে ফায়ার দিচ্ছি। তো আস্তে আস্তে আমরা গিয়ে কাঞ্চন ঘাটে গেছি, তখন দেখি খালি কেবল ফর্সা ফর্সা ভাব। দেখি তখন তো ব্রিজ হয়নি, দেখি লোকজন দৌড়াদৌড়ি করে দিনাজপুর শহর থেকে আসতেছে আর নদী পার হচ্ছে, আর বলতেছে দিনাজপুর কোনো খান নাই, আর জেলখানা খুলে দিছে, বলতেছে আমরা জেলের থেকে চলে আসলাম, জেলের তালা খুলে দিয়েছি, সব ভাগে আসছে। ২৬শে মার্চ মনু মিয়ার নেতৃত্বে পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে ১০ মাইল নামক এলাকায় ব্যারিকেড সৃষ্টি করে। একথা জানতে পেরে মনু মিয়া সহ ৫ জন তরুণ বীর সন্তানকে ধরে আনা হয় কুঠিবাড়িতে। সেখানে তাদের নিষ্ঠুরভাবে হত্যা করে লাশ ঘাগরার খাল পাড়ে ফেলে রাখা হয়। সার্কিট হাউসে বৈঠকের নামে অরাজনৈতিক নেতাদের বন্দী করে রাখা হয়। এ সংবাদ পেয়ে ২-৩ হাজার মুক্তিকামী মানুষ লাঠিসোঁটা বল্লম নিয়ে ঝড়ের বেগে ছুটে আসে কাঞ্চন নদীর পশ্চিম পাড়ে। এমন সময় ছাত্র জনতাকে লক্ষ্য করে হানাদার বাহিনী গুলি ছোড়ে। গুলির আঘাতে ৫-৬ জন স্বাধীনতাকামী জনতা মৃত্যুর কোলে ঢলে পড়ে, অন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। ২৭ মার্চ কুঠিবাড়ির অস্ত্রাগার পাহারায় ছিল হাবিলদার খালেক ও আনসার আলী সহ কয়েকজন পাঞ্জাবি সৈনিক। ঢাকার সঙ্গে যোগাযোগকারী সিগন্যাল সেটের জিপ বিদ্যুৎ গতিতে ব্যারাকে প্রবেশ করে। বাঙালি সৈনিকরা বুঝতে পারে পাঞ্জাবি সেনাদের চক্রান্ত। বাঙালি সৈনিকরা দ্রুত ছুটে গিয়ে অস্ত্রখানার পাহারারত ৩ জনকে হত্যা করে দখলে নেয় কুঠিবাড়ি অস্ত্রাগার। তারপর অন্যান্য অবাঙালি সৈনিকদের ব্রাশ ফায়ারে হত্যা করে। পাকিস্তানি সেনা অফিসার যারা ব্যারাকের বাইরে ছিল তারাই শুধু প্রাণে বেঁচে যান। আমাদের বিরল হাই স্কুলের মাঠে আমরা প্রশিক্ষণ শুরু করি, সশস্ত্রভাবে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রশিক্ষণ শুরু করি। তার কিছুদিনের মধ্যেই বিরলের কুঠিবাড়িতে আক্রমণ হলো। কুঠিবাড়ি বিডিআররা, বাঙালি বিডিআররা বিদ্রোহ ঘোষণা করলো। সে খবরটা যখন আমাদের বিরলের কাছে এসে পৌঁছালো, তখন আমরা আমাদের নেতৃবৃন্দের সহযোগিতায় কোর্ট থেকে সকল অস্ত্র আমরা ছিনতাই করে নিলাম, এবং সেই অস্ত্র নিয়েই আমাদের মুরব্বীরা সহ আমরা সেই কুঠিবাড়িতে আক্রমণের সঙ্গে আমরা সম্পৃক্ত হলাম। সেখানে সেই কুঠিবাড়িতে আমাদের বিজয় হয়ে গেল। কুঠিবাড়ি বিজয় হওয়ার পরেই আমরা আবার বিরলে আসলাম। বিরলে এসে আবার আমরা প্রশিক্ষণে অংশগ্রহণ করলাম, যে আমাদেরকে যে হয়তো সামনে খান সেনারা আবার আমাদের দিকে এগিয়ে আসবে, সেটা যেন আমরা প্রতিহত করতে পারি, তার জন্য আবার আমরা প্রশিক্ষণ শুরু করলাম, এবং আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা তৈরি করা শুরু করলাম। আমাদের মনে তখন কোনো ভয়ভীতি ছিল না যে আমরা যে সশস্ত্র একটা বাহিনীর সঙ্গে যে যুদ্ধ করব, সে আমাদের মনের প্রতি এত মনোবল জাগ্রত হয়েছিল যে আমার বাড়ির পাশেই আমি নিজেই আমার ছোট ভাইকে নিয়ে আমরা একটা পরীক্ষা তৈরি করলাম, যে আমরা ওই পরীক্ষা থেকেই আমরা অস্ত্র নিয়ে আমাদের কাছে আমার পরিবারের কাছে 2টি অস্ত্র, বিরল থানার 2টি অস্ত্র, সেই রাইফেল নিয়েই আমরা সেই পাকিস্তানি সেনাদেরকে আমরা প্রতিহত করব, আমার বাড়িতে যেন আক্রমণ করতে না পারে। আমরা সেই মনোবল নিয়ে আমরা সেই কাজটি করেছিলাম। খান সেনারা সশস্ত্র হয়ে তারা ধীরে ধীরে দিনাজপুর তারা দখল করে নিল, আবার বিরলের দিকে অগ্রসর হতে শুরু করলো। বিরলে যদিও তখন প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছিল, এবং সে প্রতিরোধ করতে যায় বিরলের একজন মুক্তিযোদ্ধা সেখানে আহত হয়। তারপরে কিন্তু বিরলের পজিশন ছেড়ে দিতে আমরা বাধ্য হলাম, এবং আমরা পিছু হটতে বাধ্য হলাম। ৩০ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দিনাজপুর জেলা শত্রুমুক্ত ছিল, কিন্তু ১৩ এপ্রিল রাতে সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে হানাদার বাহিনী বিপুল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাঁজোয়া বহর নিয়ে দিনাজপুর শহরের দিকে অগ্রসর হয়। একটি দল আসে রামডুবি হাট হয়ে মেঠো পথ ধরে, অপর একটি দল আসে রাজবাড়ি শালবনের ভেতর দিয়ে, এবং তৃতীয় দলটি আসে পার্বতীপুর হয়ে মোহনপুরের পথে। তারা একসঙ্গে সুপরিকল্পিতভাবে শহরের উপরে ঝাঁপিয়ে পড়ে। হানাদারদের গুলিবর্ষণে অনেক বাঙালি সৈনিক প্রাণ হারায়, আহত হয় অনেকে। আমার ক্যাম্প ছিল এই ফুলবাড়ি উপজেলার ৩ নম্বর কাজিয়াল বর্ডার বেল্ট এলাকা। খান সেনাদের ক্যাম্প ছিল চিন্তামন, আটপুকুর হাট, রাতবাংলা, এদিকে ক্যাটরাহাট, এবং ফুলবাড়ি দিয়েছিল তাদের শক্ত ঘাঁটি, বড় ঘাঁটি ফুলবাড়িতেই। আটপুকুর হাট ক্যাম্প আমরা যেদিনকে উড়ে দেই, সেদিনকে আটপুকুর হাটে আমরা অনেক লোক অংশগ্রহণ করেছিলাম যুদ্ধে। পরে বাধ্য হয় খান সেনারা পিছু হটতে বাধ্য হয়। সেখানে জাঙ্গাল নামে এক ব্রিজ আছে,
ওই ব্রিজটা তখন ব্রিটিশ পিরিয়ডের ব্রিজ, ওই ব্রিজ উড়াতে গিয়ে আমার 2 জন মুক্তিযোদ্ধা ওখানে শাহাদত বরণ করে, মানে শহীদ হয়। তারপরে আমরা সন্ধ্যার সময় আমাদের ক্যাম্পে চলে যাই। খানসানারা ওই দিনকে আটপুকুরহাট ক্যাম্প ছাড়ে ফুলবাড়িতে চলে আসেন। আশ্বিন মাসের শেষের দিকে মিরপুর বর্ডারে আমাদের ক্যাম্পের হাফ কিলোমিটার দূর দিয়ে একটি রাস্তা ছিল, মাটির রাস্তা। সেই রাস্তা দিয়ে তারা দল বেঁধে হাঁটে দক্ষিণ দিকে একটা গ্রাম জঙ্গলপাড়া নাম, ওখানে যাইতেছিল। আমার মুক্তিযোদ্ধারা সবাই তাদেরকে ওই সামনে এম্বুশ পাতিছিল এবং আমরা সাইডে ছিলাম। তারপরে এম্বুশ করার পরে সেই খানসানাদের উপর অতিরিক্ত হামলা করার পরে ওখানে তারা প্রায় 5-7 জন খান মারা যান। পরবর্তীতে কিন্তু তারা এই আটপুকুরহাট ক্যাম্প ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা এইভাবে আমাদের ফুলবাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন রূপে খানসানাদের সাথে তুমুল সংঘর্ষ হয়। এতে আমাদের কয়েকজন মুক্তিযোদ্ধা হতাহত হয়, কিন্তু পরবর্তী লাস্ট টাইমে খানসানারা ফুলবাড়িতে টিকতে পারেনি। বাঙালি সৈনিক, ইপিআর পুলিশ, আনসার, ফায়ার ফাইটার সম্মিলিতভাবে হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে এগিয়ে আসে। যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ে দিনাজপুরের আনাচে কানাচে। চলতে থাকে প্রতিরোধ যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ যুদ্ধে শত্রুবাহিনীর প্রতিরক্ষাব্যূহ ভেঙে পড়ে। 12টা একটার সময় যাই, আমরা মেহেদিপুর ক্যাম্পে যাই, পৌঁছিলাম সোনা মসজিদের এখানে। যাওয়ার পর রাত্রে থাকি। পরের দিন সকালবেলা একটা খবর আসলো যে শাহপুর বিডিআর ক্যাম্পের এখানে কয়েকটা গ্রাম চালিয়ে দিয়েছে মনে করো পাঞ্জাবিরা। সেখানে আমরা সকালবেলা গেলাম, দেখি লাশ লোক পড়ে আছে। ক্যাপ্টেন জাহাঙ্গীর সাহেব ওয়ারলেস করছে। তখন শাহপুরের উত্তর সাইডে আরগাড়া মানে বর্ডার, তখন ওখান থাকি তখন ক্যাপ্টেন জাহাঙ্গীর সাহেব ওয়ারলেস সেটা বলতেছে ওখান থাকি সিরিজ মোটর আসি পড়ছে, আর্টিলারি শেল পড়ার পর ওখান থাকি আমরা তখন ওই জায়গাটা মুক্ত করলাম। করার পর তখন আমরা ওখান থেকে ডিফেন্স নিলাম। ডিফেন্স নেওয়ার পর আমরা তখন কোলাবাড়িতে একটা পাঞ্জাবের হেডকোয়ার্টার আছে, সেখানে আমরা ওখানে অ্যাটাক করলাম। অ্যাটাক করার পর ডিফেন্স লাগার পর কঠিন গোলাগুলি চলতেছে চারোদিকে। ওদের সঙ্গে আমার কাছে ব্রিটিশ আর্মি ছিল, আমি ফায়ার করতেছি, বাঁশের গাছ ভাঙ্গি পড়ে যাচ্ছে গেলে ওদের উপর। তখন আমার 2 ম্যান ছিল রফিক, তখন ওই করছে যে ফায়ার বন্ধ করেন ওস্তাদ। কেন? কোচ ওরা চারিদিকে আমাদের ঘেরাও করে ফেলেছে, ধরে ফেলাবে। ঠিকই ঠিকই। ওই দিন কিন্তু কুয়াশা ছিল খুব। ওই দিন দিনাজপুরের এই বিরলের 2টা ছেলে আমার মারা যায়, একটা বিনয়, একটা আমচন্দ্রপুর মালেক। আমার সঙ্গে হিরেন ছিল। তখন আমিও তো বলি আরে দিনাজপুরে একটা ছেলে ছিল আমার সঙ্গে খুব বন্ধু, মুজাহিদ বাহিনী, ওনার মুজাফর, পাটুয়াপাড়া বাড়ি। তো আমি ওর সাথে বলি আরে মুজাফর ভাই কোথায় রে? কোচ ওকে আবার আনতে পারিনি, ওকে গুলি লাগিয়েছে, ওকে ফেলে বিরাট বাটা, ওকে ফেলে দিয়েছে বাটা। কোন জায়গায় চলো, আমি তাকে নিয়ে আসবো, আমাকে মারলে আমি মরবো, চলো। তখন মানে আমি এলএমজিটা নিয়ে আর ও আমার সেকশনের ছেলেকে নিয়ে কোন জায়গায় তোমার ছিল তোমার ডিফেন্স, সেখানে আস্তে 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 যাই জায়গায় দেখেছি এমন জায়গায় পড়ে গেছে হয় যে ওই কতগুলো কুকুর মুচা গাছ আছে লম্বা লম্বা, দেখেছি গাছগুলো ঝকেছিল, এখানে বাটা পাঞ্জাবি কি আসলে কী ভাই? তখন ফের আমি লিঙ্ক পজিশন হয়ে গেলে তখন আমি গুলি করবো। তখন দেখেছি না, এখান থেকে থাকলে আরও গুলি করা হয়। তখন আস্তে আস্তে গেছি যে ওকে গুলি লাগছে এখানে গুলি লাগছে, কিন্তু ও চেষ্টা করছে উঠার জন্য, কিন্তু উঠতে পারে না। মুক্তিযোদ্ধারা না খাই অস্ত্র যুদ্ধ করেছে, এমনও হয়েছে আমরা খানা পাইনি, গাছের কলা খেয়েছি, খাই কেন আমরা সরষের শাক খাইছি, মুড়ি খাইছি, খাই আমরা যুদ্ধ চালিয়ে গেছি। জীবন বাঁচাতে তারা ঘাঁটি ছেড়ে পালাতে থাকে শহরের দিকে। মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর একের পর এক ঘাঁটি দখল করে বীর দর্পে এগিয়ে চলতে থাকে। 8 ডিসেম্বর চিরির বন্দরে মুক্তিযোদ্ধারা 51 জন রাজাকারকে বন্দী করে। 10 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা বিরল থানায় পাকিস্তানি সেনাদের ঘাঁটির উপর হামলা চালায়। এর পরের দিন 11 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী বিরল এলাকায় হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে। 28, 29, 30 দিনে ট্রেনিং দিয়ে আমাদেরকে এই আঙ্গিনাবাদে পাঠিয়ে দেওয়া হলো। এই আঙ্গিনাবাদে ওখানটায় একজন ক্যাপ্টেন ছিল, আসে আমাদেরকে বলল ও যে খান ভাই লোক হয় ও লোক को इसमें रखने, সব সময় ওদের চাপের মধ্যে রাখবার কথা বললো। তো আমরা করতাম কি ওই শহরে চলে আসতাম, চুপে চুপে আসে, ওদের বিভিন্ন জায়গায় গোলাগুলি ফুটে আবার চুপ করে চলে যেত, যাতে ওরা সারা রাত ওই ডিউটি দেয়। তারপরে আমরা করলাম কি, আমাদেরকে হঠাৎ করে ডাক আসলো, ক্যাপ্টেন ইদ্রিসের নেতৃত্বে
আমরা বিরল আক্রমণ করলাম সরাসরি। ওখানে ফ্রন্ট ফাইটার নামছিলাম, গোটা বিরল থানা থেকে আমরা খান মুক্ত করে ফেলি। তারপরে আমরা আরেকটা আক্রমণ করি এই দিনাজপুর দক্ষিণ কোতোয়ালির দক্ষিণ দিকে একটা গ্রাম আছে দাইনস, এটা খানদের একটা আড্ডাখানা ছিল। তো ওখানটা আমরা প্ল্যান নিলাম যে এই গ্রামটা দখল করে করব কি আমরা। তো আমি লাঠি বানাও, সকল বাঁশের 2.5 ফিট করে বাতা নিয়ে আসছিলাম আমরা কাঠে, গ্রামটায় খানদেরকে তাড়াই দিয়ে দখল করে নিয়ে গোটা গ্রামের শিশু থেকে বুড়া সকলকে আমি বললাম মারিও না, যদি আমরা ওদেরকে হত্যাই করি তাহলে খান আর আমাদের ভিতরে পার্থক্য কোথায়, পিটাইতে হবে। ওরা কেন খানের দলে গেল, আমরা আসে বেদম পিটানো শুরু করলাম। এই দুটা জায়গায় আমরা ফ্রন্ট ফাইট করছি। আমরা একদম এই দিনাজপুরের দক্ষিণেই ছিলাম, এই ওটা করিমুল্লাপুরের কাছাকাছি। ওখানে হঠাৎ খবর পাচ্ছি যে 16 তারিখে খানরা চলে গেছে সব। এই তখন আমরা শহরে আসলাম। দিনাজপুরের বিরল মঙ্গলপুর এলাকা মুক্ত করে 13 ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা শহরের কাছাকাছি এসে উপস্থিত হয়। অন্যদিকে খানপুর, কমলপুর, রামসাগর এলাকা মুক্ত করে মুক্তিযোদ্ধাদের আরেকটি দল শহরের কাছাকাছি এসে পৌঁছায়। ত্রিমুখী আক্রমণে পাকিস্তানি সেনারা কোণঠাসা হয়ে 13 ডিসেম্বর পালিয়ে দিনাজপুর শহর ছাড়তে শুরু করে। 14 ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা ও সংগ্রামী জনতার রেল লাইন ধরে দিনাজপুরের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় বগুলা খাড়ি জলুকা নামক রেল ব্রিজের কাছে ওঁত পেতে থাকা পাকিস্তানি সেনারা অতর্কিত গুলি ছুটতে থাকে। হানাদার বাহিনীর গুলিতে আহত হন বাঙালি ক্যাপ্টেন ইদ্রিস। 11 জন নিরীহ মানুষ প্রাণ হারায়। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে বীর মুক্তিযোদ্ধারা। পাল্টা আক্রমণ করে বীর মুক্তিযোদ্ধারা। 2 ঘন্টা সম্মুখে যুদ্ধ চলার পর পাকিস্তানি হানাদার বাহিনী পালিয়ে যায় আর রাজাকাররা আত্মগোপন করে। 14 ডিসেম্বর এই দিনে দিনাজপুর শত্রুমুক্ত হয়। বিজয়ের পর হাসি মুখে সগৌরবে শত্রুমুক্ত দিনাজপুরের মুক্তাঞ্চলে প্রবেশ করে বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিকামী মানুষের মহামিলন ঘটে দিনাজপুরের মাটিতে। একই দিনে শত্রুমুক্ত হয় সিরাজগঞ্জ, জয়পুরহাট এবং বান্দরবান অঞ্চল। এ খবর সারা দেশে ছড়িয়ে পড়ে, ফলে মুক্তিযোদ্ধাদের মনোবল আরও বেড়ে যায়। সেই সাথে সমগ্র দেশবাসী হানাদার মুক্ত স্বদেশে দেখার প্রতীক্ষায় প্রহর গুনতে থাকে। 1971 সালের 14 ডিসেম্বর দিনাজপুরের মুক্তিযোদ্ধাদের বিজয় গৌরব সমুজ্জ্বল হয়ে রয়েছে। 1971 সালের বীর বাঙালির বীর গাথা ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা থাকবে চিরদিন। বীর বাঙালির বীর গাথা রচিত হয় শহীদদের রক্তরেখায়। কবির কবিতায় বিজয় গাথা ঝংকৃত হয় শিল্পীর গানে গানে।